বাংলাদেশকে ব্যর্থ করতে ভারতের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। দিল্লির আগ্রাসন সহ্য করা হবে না, কড়া বার্তা জামায়াতের। তারেক রহমানের মামলার রাজনৈতিক প্রতিহিংসা দেখছে বিএনপি। মানা হয়নি আইনি প্রক্রিয়া, এখনো বাকি 4টি দ্রুত খালাসের আশা। হাওয়া 14 লাখ তাল গাছ, দরপত্র ছাড়াই চলত ক্রয়। বিএমডি এর সেচ প্রকল্প যেন হরিলুটের ভান্ডার, ব্যবস্থার আশ্বাস চেয়ারম্যানের। সংযোগ সড়ক না থাকায় পড়ে আছে চুয়াডাঙ্গার মাথা ভাঙা সেতু। এলাকাবাসী এলজিইডি টানাপোড়েনে বন্ধ কাজ, জটিলতার নিরসনের আশ্বাস। স্বৈরাচার বিদায় নিলেও বহাল দলীয় ঠিকাদার মন্ত্রীর আশকারায় রাস্তার মাটি বিক্রি, চলাচল অনুপযোগী হওয়ার চরম দুর্ভোগে স্থানীয়রা। এবং 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি নারী টাইগার্সরা। সিলেট স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে থাকছি আমি তানসিয়া জুথি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে দেশে ষড়যন্ত্র করুক সফল হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, দেশ কিভাবে চলবে তা জনগণই ঠিক করবে। আর ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েমে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আধিপত্য বিস্তারের অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান নিয়ে গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিদ্বেষপূর্ণ ও হিংসাত্মক মনোভাবের কারণেই বাংলাদেশ সহ কোনো পার্শ্ববর্তী দেশ এখন ভারতের সাথে নেই। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাত্মক মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই। এদিকে 6 ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। অত্যাবশ্যকীয় সংস্কারগুলিকে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই জাতীয় ঐক্যটা এসেছে, সকলকে ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে অবৈধভাবে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জন্য কখন কি করতে হবে তা জানে জনগণ। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। সংস্কার শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বিদায় নেয়ার শর্তেই অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সভায় তিনি কথা বলেন। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সহকর্মী সুমন কবির রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে কর্মী সম্মেলনে আসেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি জমি কাউকে ছাড় দেওয়া হবে না, কোনো আগ্রাসন সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব তবু বাংলাদেশের 1/2 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব। এটি আমাদের কমিটমেন্ট। সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজের গতি বাড়ানোর আহ্বান জানান। জনগণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিবেচনা করে ভোট দেবে জানিয়ে অতি দ্রুত নির্বাচনের আয়োজনের আহ্বান জানান জামাত আমির। সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ানো। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেবে। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষা। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আজমির শরীফ দখলের পায়তারা এবং ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারত দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। নিরাপত্তার কথা বিবেচনায় পুলিশ ভারতীয় দূতাবাসের দিকে যাত্রা করতে না দিলে মঞ্চের 3 সদস্য দূতাবাসে স্মারকলিপি দেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ তোলেন। দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চলমান মিথ্যাচার অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা বলেও অভিযোগ করেন তারা। ষড়যন্ত্রের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারও দেয় ইনকিলাব মঞ্চ। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই, আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, সারা এশিয়ার কোন দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে না। রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার না হয়েও শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রেই 84টি মামলার আসামি করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসায় চাঞ্চল্যকর কয়েকটি মামলায় তাকে জড়িয়ে সাজাও দেয় স্বৈরাচার হাসিনা সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ষড়যন্ত্রমূলক গ্রেনেড হামলা মামলাসহ বেশিরভাগ রাজনৈতিক মামলায় ন্যায় বিচারের রায়ে ইতোমধ্যে খালাসও পেয়েছেন তিনি। তবে এখনও বহাল আরও 4টি মামলা। আইনজীবীরা বলছেন যে আইনি প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে প্রতিহিংসা বশত মামলা হওয়ায় দ্রুতই খালাস পাবেন তারেক রহমান। সাবরিনা মজুমদারের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিতে মাইনাস ফর্মুলা বাস্তবায়ন করতে তৎকালীন বিএনপির 1 নম্বর যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নির্যাতন ও মামলার মুখে দেশ ত্যাগে বাধ্য করেন। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে গত 15 বছরের সব মিলিয়ে 84টি মামলায় আসামি করেন তাকে। স্বৈরাচারী কায়দা বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে তারেক রহমানকে সাজাও দেয় বেশ কয়েকটি মামলায়। 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালালে একে একে ষড়যন্ত্রমূলক মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন তারেক রহমান। সম্প্রতি 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা ছিল তার বিরুদ্ধে হওয়া সবচেয়ে বড় রাজনৈতিক মামলা। এরই মধ্যে বেশিরভাগ মামলা থেকে খালাস পেলেও এখনও বাকি 4টি মামলা। তবে বাকি 4টি মামলাও ছিল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মন্তব্য করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন, মামলাগুলো কোনো আইনি প্রক্রিয়া মেনে হয়নি। 4টা কনভিকশনের মামলা বাকি আছে, যদিও একটাও আইনি প্রক্রিয়া ফলো করা হয়নি। হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরাই জনাব তারেক রহমান সাহেবকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবতেন, যে কারণেই তারেক রহমান সাহেবের উপরে মামলার স্টিম রোলার ছিল। তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটা মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল, ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এই মামলাগুলোকে মিথ্যা সাক্ষী ও বিচার বিভাগকে ব্যবহার করে সাজা দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ব্যারিস্টার কায়সার কামাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবকে যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, ওনাদেরকে নাজেহাল করার জন্য এবং মিথ্যাভাবে মামলায় ফাঁসানোর জন্য এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন,
তাদের ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিব। এটা আগের থেকে আমাদের একটা কমিটমেন্ট। কারণ হলো এইটা এই জন্যই যে জেনে শুনে কেউ মিথ্যা কাজটা করছে, অফকোর্স তাকে তো সেটা জবাবদিহিতা আসতে লাগবে, আর না হলে তো আরেকজন আরেকদিন উৎসাহিত হবে। 2008 সালের জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর 16 বছর ধরে লন্ডনে আছেন বিএনপির এই শীর্ষ নেতা। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঠেলে দিয়ে আবারও সীমান্ত হত্যা। পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মূল পিলারের 751 এর 8-9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটে। নিহত আনোয়ারের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে ভারত থেকে ফেরার পথে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশিকে বিএসএফ এর চানাকিনা ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। একসময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ও রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। পরে কঠোর নিরাপত্তায় তাদের কারাগারে নেওয়া হয়। একে এম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি চন্দন ও অপর আসামি রিপনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম কমল হত্যা মামলার প্রধান আসামি চন্দন এবং তদন্তে প্রাপ্ত ভিডিও ফুটেজ দিকে শনাক্তকৃত আসামি রিপনকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছিল। বিজ্ঞ আদালত আসামি চন্দনকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মামলার সাথে যারা মাস্টার মাইন্ড ছিল, যারা এই মামলার যারা উস্কানি দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এদিকে আদালত এলাকায় তাণ্ডব, ভাঙচুর ও আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। আদালতের ইতিহাসে এই ধরনের জঘন্যতম ঘটনা আর হয় নাই এবং চন্দন দাস আমরা ভিডিও ফুটেজে দেখেছি অস্ত্র হাতে ছিল। আমরা মনে করি ঠান্ডা মাথায় পরিকল্পিত অন্যান্য কারো প্ররোচনায় যারা প্ররোচনা দিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন, আমরা মনে করি সুষ্ঠু তদন্তের সাথে তাদের রিমান্ডের আবেদনের জন্য প্রসিকিউশনের সাথে আমরা অনুরোধ করেছি, আবেদন করেছি। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের আশা আইন শৃঙ্খলা বাহিনীর। সে কেন হত্যা করেছে এটা তদন্তের ব্যাপার। এখন পর্যন্ত আমরা রিমান্ডে এনে আসামির কাছ থেকে প্রকৃত তথ্য পাবো। এখনো আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। এই পর্যন্ত কতজনকে আপনারা গ্রেফতার করেছেন? এই পর্যন্ত 11 জনকে আমরা গ্রেফতার করেছি। এর আগে গেল বৃহস্পতিবার ভৈরব থেকে চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সন্ধ্যার দিকে চট্টগ্রামের আনোয়ারা থেকে আরেক আসামি রিপন দাসকে গ্রেপ্তার করা হয়। রিপন এজাহার নামীয় আসামি না হলেও ভিডিও ফুটেজ দেখে তাকে হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের সংঘর্ষে 6 পুলিশ সহ আহত হয়েছেন 20 জন। এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত 10 জনকে। শুক্রবার রাতে সদর উপজেলার পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী জানায়, শহরের লঞ্চঘাট এলাকার আধিপত্য নিয়ে নীরব ব্যাপারীর সাথে নিয়ে পূর্ব রাস্তা এলাকার নাইম ভুইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে 2 গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ উপাচার্য এবং ট্রেজারার। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি জানান, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে এবং উপ উপাচার্য এবং ট্রেজারার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জানা গেছে এর আগে গত 2 দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে 3টি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে তারা। চট্টগ্রাম নগরে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের এক এএসআই সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে গেল বৃহস্পতিবার রাতে বাকুলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের 9 তলায় 16 জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা 8 ভরি স্বর্ণালংকার এবং 35,000 টাকা লুট করে। আশেপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুক সহ 6 জনকে ধরে ফেলে এলাকাবাসী। পরে পুলিশ এসে 6 জনকে থানায় নিয়ে যায়। বরেন্দ্র অঞ্চলে 14 লাখ তালগাছের হদিস নেই। দরপত্র ছাড়াই বিএমডিএ প্রকল্পের পাইপ কেনায় হয় চরম দুর্নীতি। এখানে শেষ নয়, দুর্নীতির তথ্য লোপাটে পুড়িয়ে দেয়া হয় অফিস। সে সঙ্গে নির্ধারিত স্কেলের চেয়ে বেশি বেতন নিয়েছেন 73 কর্মকর্তা। বিএমডিএ সেচ থেকে প্রকল্পের এমন হরিলুটের চিত্রের দ্বিতীয় পর্ব তুলে ধরেছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। চাঁপাইনবাবগঞ্জ আমনুরা আঞ্চলিক সড়ক 2019 সালে এই সড়কে তালগাছ রোপণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ, কিন্তু সড়কের কোথাও নেই তালগাছের চিহ্ন মাত্র। একই হাল অন্য জেলাতেও। বিএমডিএর বিরুদ্ধে এমন অনিয়ম দুর্নীতির ফিরিস্তি কম নয়। শত কোটি টাকার প্রকল্পে নিম্নমানের পাইপ কেনাই এসব ফেটে নষ্ট হয় প্রকল্পের উদ্দেশ্য। এ নিয়ে হয় তদন্ত কমিটিও, তবে আলোর মুখ দেখেনি সেই তদন্ত। শুধু এটিই নয়, গত 5 বছরে খাল খনন থেকে শত কোটি টাকা গেছে কর্মকর্তাদের পকেটে। নাটোরের খাল খনন প্রকল্প পরিচালকের বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভ জানান। নিজ স্কেলের অতিরিক্ত বেতন নিয়েছেন 73 বিএমডিএ কর্মকর্তা। শেষ প্রকল্পের অর্থ আত্মসাতের প্রমাণ লোপাটে গোদাগাড়ি বিএমডিএ অফিসে দেয়া হয় আগুন। আমরা শুনেছি যে তালের গাছ লাগানো হবে বা লাগাইবে, কিন্তু ব্যাপকভাবে তালের গাছ লাগা দেখতে পাই না আমরা। তবে প্রকল্প পরিচালকরা দাবি করেছেন সব কাজ হয়েছে নিয়ম মেনেই, যদিও এ নিয়ে কথা বলতেই রাজি হননি সেচ নালা প্রকল্পের পরিচালক। গাছ গণনা করে যে কটা পাওয়া যাবে এটা ফাইনাল বিল পাবে, এবং এই প্রথম তাল গাছের গাছ গণনা করে বিল দেওয়া হয়। গাছটা আমি পাঠাবো, গাছ গণনা করবো কেন? প্রত্যেকটা উপজেলাতে 500 উপজেলা থেকে একটা টিম করে দেওয়া হয়েছিল। টিমে কাজ গণনা করছে বলছেন। আমি তো ঠিক করে শুনতে পাচ্ছি না আপনাকে, পরে আলাপ করবেন। কিছু বাকি আছে, অল্প কিছু, এটুকু হলে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যেগুলো জায়গায় খনন করা হয়েছে সেগুলো জায়গাতে মনে হয় ঠিকই আছে। সুশাসন বিশ্লেষকরা বলছেন কমিশন বাণিজ্যের কারণে নিম্নমানের পণ্য কেনে বিএমডিএ। এসব দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় বেড়েছে লুটপাটের মাত্রা। 3 গুণ বা 4 গুণ দামে কিন্তু কেনাকাটা করা হয়েছে এবং কমিশন বাণিজ্য হয়েছে বলে আমার কাছে মনে হয়। যে মানসম্মত যে প্রোডাক্টটা রয়েছে সেটা না দিয়ে কিন্তু অতি নিম্নমানের প্রোডাক্ট দেওয়া হয়েছে। যারা এর সাথে যুক্ত, এই অন্যায়ের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে যদি সমুচিত শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে এই অন্যায় কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন তার কাছেও প্রকল্পের 9/6 অভিযোগ আছে। এসব অভিযোগ জানে কৃষি মন্ত্রণালয়ও। তার এখতিয়ারের মধ্যে না হওয়ায় ব্যবস্থা নিতে তুলে ধরবেন বোর্ড সভায়। আগামী বোর্ড মিটিংয়ে এগুলো আলোচনা করব, এবং আলোচনা করে একক চেয়ারম্যান কোনো কিছু না নয় ভালো, বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়ে একটা কমিটি করে পদ্ধতি কি হবে সেইভাবে এটা ব্যবস্থা, একটা সিদ্ধান্ত আছে। প্রতিষ্ঠানটিতে বারবার প্রকল্পের নামে শত শত কোটি টাকার আর্থিক দুর্নীতি অনিয়মের প্রমাণ উঠে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয়রা পেয়েছেন কাঙ্ক্ষিত সেতু, কিন্তু সংযোগ সড়কের অভাবে কোনো কাজেই আসছে না চুয়াডাঙ্গার গঞ্জের ঘাট পীরপুর সেতুটি। কর্তৃপক্ষ বলছেন যে ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। খায়রুজ্জামান সেতুর প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। 2021 সালে গঞ্জের ঘাট পীরপুর সড়কে মাথাভাঙ্গা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। চুক্তি অনুযায়ী 90 মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে স্থানীয়দের কোনো কাজেই আসছে না সেতুটি।
গঞ্জের ঘাটের বেশিরভাগ মানুষের কৃষি জমি রয়েছে নদীর ওপারে পীরপুর এলাকায়। সেতু চালু না হওয়ায় কৃষিপণ্য ঘরে তুলতে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সহজে ও অল্প খরচে কৃষিপণ্য ঘরে তুলতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ওপরের সব কাজ কমপ্লিট, দুই পাশে রাস্তার সংযোগ এখনো দেওয়া হয়নি। আর যে সকল ঠিকাদাররা এর পিছনে জড়িত তারাও এখানে কেউ খোঁজ খবরও নেয় না, সরকারে কেউ এসে খোঁজও নেওয়ার কেউ নেই। যত গাড়ি টাড়ি ওই বেশ টুর না হয় চুয়াডাঙ্গা ঘুরে তালুকদার ঘুরে যেতে হয়। ঘাট পার হওয়া 1 ঘন্টা লেট, এদিক দিয়ে যাতায়াত করা। আর ব্রিজ তো তৈরি হয়ে গেছে, খালি পথটার জন্যই সমস্যা। যাওয়া আসা কষ্ট বা মাল সামান নিয়ে আসার কষ্ট। এদিকে কর্তৃপক্ষ বলছে সংযোগ সড়কের জন্য জমি দেওয়ার আশ্বাস দিলেও এখন ক্ষতিপূরণ দাবি করছে এলাকাবাসী। বন্ধ আছে সংযোগ সড়কের কাজ, তাই দ্রুত জমি অধিগ্রহণ করে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বিএসটির কাজ যখন 50% হয়ে যায় তখন আমরা অ্যাপ্রোচের কাজ করার জন্য চেষ্টা করি। তখন এলাকার লোকজন বলে যে না, আমাদের জমি সামান্যই আছে, আমরা এই জমিটুকু আপনারা কিনে নেন। আমরা ক্রয় করার সমস্ত যাবতীয় প্রক্রিয়া আমাদের অফিস থেকে সম্পাদন করে আমরা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ এভাবে ফেলে না রেখে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষমতার দাপটে রতুলি লক্ষ্মীছড়া কাঁচা রাস্তা উন্নয়ন কাজ 1 বছর সম্পন্ন করেনি আওয়ামী লীগ দলীয় ঠিকাদার জুবেল আহমেদ। বক্স কার্টিং করে ফেলে রেখেছে রাস্তা। ঠিকাদারের স্বেচ্ছাচারিতা ও গাফিলতিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। সহকর্মী সালেহ ইলাহি কুটির তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। হরিপুরের রতলি লক্ষ্মীছড়া গ্রামীণ সড়ক। এটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড যাতায়াতের লিংক রোড হিসেবে ব্যবহৃত হয়। 2023 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি উন্নয়নের জন্য 1 কিলোমিটার রাস্তা পাকাকরণে বরাদ্দ দেয় 1,36,00,000 টাকা। প্রকল্প বাস্তবায়নে কাজটি পায় ঠিকাদার জুবেল আহমেদ। উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী শাহাবুদ্দিন। চলতি বছরের 18 জুলাই কাজ শেষ করার চুক্তি থাকলেও আওয়ামী লীগের মদতপুষ্ট ঠিকাদার রাস্তাটি বক্স কাটিং করে অন্য জায়গায় মাটি বিক্রি করে দেয়। রাস্তাটি এখন হয়ে পড়েছে চলাচল অনুপযোগী। এতে হরিপুর, সনাতনপুর, লক্ষ্মীছড়া, মণিপুরি পাড়া সহ এলাকার কয়েক হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। আমরা চাইছিলাম রাস্তা মন্ত্রীর কাছে, পাইছি আমরা খাল। আগে কাঁচা হইলে আমরা রাস্তা বালা আছিল, তখন পিস করব করি সারা গাঁট করিয়া খুদিয়া রাখি দিছেন। আগে ঠেলা দিয়ে নিতাম পারতাম, এখন আমরা খানতে পারি নেই, আমরা কষ্ট হয়। আমরা তো আশা করলাম পাকা হইতো, কিন্তু তো পাকার কোনো কেউ নাই। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতাম পারি না, এখন এমপিও নাই, মন্ত্রীও নাই, কেউ নাই, আর আমরা রাস্তার মধ্যে অত কষ্ট করি। আর আগে গাড়িগুলা চলাচল করতো, আর রাস্তা এমনি খুদিয়া থইছে, এখন আর রাস্তা গাড়িগুলা চলাচল হয় না। এখন আমরা যাতায়াত করতে খুব কষ্ট করি। আর রাস্তা ফাঁকা ওই বলানি আমরা খুব খুশি হয়েছিলাম, এখন দেখি আর আমরা গোলার খাটা হয়ে গেছে। আমরা তো ঈদের দান ঠেলা দিয়ে আনা যায়, গাড়ি দিয়ে আনা যায়, এখন কিন্তু রাস্তার কারণে তো আমরা তখন খানতে পারে আনা যায়, খুব কষ্ট করি। ক্ষেতের সময়ও কষ্ট করছি, ওখানেও আগুন মাসেও কষ্ট করি। আমরা দ্রুত কাজ সম্পন্নের জন্য অনেকবার তাকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। চিঠি পাওয়ার পরে ঠিকাদারও কিছুদিন বন্ধ ছিল, এরপরে আমরা নির্বাহী প্রকৌশলী মহোদয় মৌলভীবাজার বরাবর আমরা জানিয়েছি। তারাও এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এবং তিনিও ঠিকাদারকে চিঠি দিয়েছেন। এখন বর্তমানে অবস্থা হচ্ছে আমরা কাজটি রাস্তার যে কালভার্ট, সেই কালভার্টের কাজ শুরু করেছি, কিন্তু রাস্তার কাজ এখনো শুরু হয়নি। নতুন সরকারের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঠাকুরগাঁওয়ে বাড়ছে ঠান্ডার তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। জেলায় এখন পর্যন্ত তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি পর্যন্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জেলা প্রশাসন বলছে শীত মোকাবেলায় প্রস্তুতি নিয়েছেন তারা। সহকর্মী শাকিল আহমেদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। উপার্জন কমেছে খেটে খাওয়া মানুষের। দুর্ভোগে ছিন্নমূল মানুষ। সকালবেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। খুবই ঠান্ডা ঠাকুরগাঁও, আর কুয়াশা খুব ঠান্ডা। 2 দিন থেকে খুব কুয়াশা, আমাদের ঠাকুরগাঁও খুব বাইরে হওয়া যায় না ঘর বাড়ি থেকে। সরকারিভাবে যদি আমার কিছু সহযোগিতা করতো
তো গরিব মানুষের আমার খুব উপকার হইতো। খুব সমস্যা, এই যে মূলা ধান এখন বাজারে নিয়ে যাচ্ছি, এই যে হচ্ছে আমাদের এই অবস্থা, খুব কষ্ট। গরিব দুঃখী বা তাদের জন্য যদি একটু সরকার একটু বা কাপড় ব্যবস্থা তাদের জন্য খুব ভালো হয়। জ্যাকেট পরি আর এগুলো পরি, আমার ঠান্ডার সময় যাইতে অনেক কষ্ট হচ্ছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধ। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগীর চাপ বেড়েছে বলে জানান চিকিৎসক। এখন আমরা যেটা লক্ষ্য করতেছি যে এই সময়টাতে সর্দি কাশি থেকে নিউমোনিয়া, যেটাকে আমরা বলি নিউমোনিয়া, মারাত্মক নিউমোনিয়া, পাশাপাশি বমি, পাতলা পায়খানা, যেটাকে আমরা ডায়রিয়া বলি, পাশাপাশি নবজাতকের যে সমস্যাগুলো দেখা যায় ঠান্ডাজনিত, জন্ম পরেই বাচ্চারা, নবজাতক বাচ্চারা বিশেষ করে যারা এই ওয়েদারের সাথে কোপ করতে পারেন, তারাও কিন্তু মারাত্মক নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। মাসের শুরু থেকে 5 ডিসেম্বর পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে আরও নামবে পারদ। তো বেশ কয়েকদিন থেকে, প্রায় সপ্তাহখানেক থেকে এটি 12, 13, 14 এর মধ্যে ওঠানামা করছে। এখনকার যে কৃষি সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জিং কৃষিকে মোকাবেলা করতে হলে অবশ্যই আমাদের আবহাওয়ার পূর্বাভাসের যে বিষয়টি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ে অগ্রিম 80,000 শীতবস্ত্রের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। 2-1 দিনের মধ্যে শীতবস্ত্র পাওয়ার কথা জানান জেলা প্রশাসক। এবছর আমরা 80,000 শীতবস্ত্রের চাহিদা দিয়েছি দুটো চিঠির মাধ্যমে। গত বছর 41,500 শীতবস্ত্র পাওয়া গিয়েছিল। তো আমার যেটা মনে হয়েছে যে এইটা চাহিদার তুলনায় কম ছিল, যে কারণে আমরা দুটো চিঠিতে 80,000-এর চাহিদা পেয়েছি। শিগগিরই বেসরকারি উদ্যোগে মিলবে 1000 শীতবস্ত্র, যা ভাসমান ব্যক্তিদের মাঝে বিতরণ করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।